প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টিভির নিয়মিত আয়োজন লাইভ প্রোগ্রাম জনতার মঞ্চ অনুষ্ঠান থেকে। আমি বুলবুল হাসান। আপনারা জানেন যে বাংলা টিভি এই জনতার মঞ্চ অনুষ্ঠানটি নতুন শুরু করেছে। গত সপ্তাহের মঙ্গলবারে আমরা শুরু করেছি এবং আজকে সেই ধারাবাহিকতায় দ্বিতীয় অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানের যে চরিত্র সেটি সম্পর্কে আমরা কম বেশি বলেছি ওই অনুষ্ঠানটিতে, উদ্বোধনী অনুষ্ঠানটিতে। আমি যারা আজকের এই অনুষ্ঠানটি প্রথম দেখছেন জনতার মঞ্চের, তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এটি শনি এবং মঙ্গলবারে অনুষ্ঠানটি আমরা প্রচার করে থাকবো। এটি একটি সরাসরি অনুষ্ঠান এবং স্বভাবতই সরাসরি অনুষ্ঠানের যে নেচার, সেখানে সরাসরি ফোন করে দর্শকরা রাজনৈতিক যে বাস্তবতা সেটির নিরিখে তাদের মতামত কিংবা যে কোনো প্রশ্ন থাকবে সেটি তারা ফোন করে আমাদের কাছে জানতে চাইতে পারবেন কিংবা মন্তব্য করতে পারবেন। এটি ছাড়াও আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে যে আমরা এর আগে রাজনৈতিক যে আলোচনার অনুষ্ঠান আমাদের বাংলা টিভির অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান বাংলাদেশ প্রতিদিনে যেটি করেছি, যে আমরা একাধিক অতিথি আমরা রেখেছি, 4 জন বা 3 জন। এই অনুষ্ঠানটিকে আরো একটু কম্প্যাক্ট করার জন্য আমরা ফরম্যাটে কিছুটা হলে পরিবর্তন এনেছি জনতার মঞ্চে। এখানে সাধারণত একজন দর্শককে, অতিথিকে আমরা একজন অতিথিকে মূলত আমন্ত্রণ জানাবো এই অনুষ্ঠানে। এবং সেই অতিথির কাছে যাবার আগে আমরা চেষ্টা করব বাংলাদেশ থেকে যে কোনো একজন রাজনৈতিক বিশ্লেষক বা রাজনীতিবিদকে টেলিফোনে ধরে তার যে মন্তব্য, তার যে বিশ্লেষণ, সেটির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে আমরা অতিথির কাছ থেকে আরো নতুন কিছু জানবো। এবং টেলিফোন কল তো আছেই। অনুষ্ঠানের ফরম্যাট অনুযায়ী আজকের এই অনুষ্ঠানে আমরা অতিথি হিসেবে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের মাননীয় সংসদ সদস্য জনাব এম এ মান্নান। তার আরো কয়েকটি পরিচয় আছে, সেটি হচ্ছে যে সংসদীয় যে স্থায়ী কমিটি, সংস্থাপন, অর্থ এবং প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিরক্ষা যে স্থায়ী কমিটি, সংসদীয় স্থায়ী কমিটি, সেটির সদস্য আছেন। এবং যেহেতু আওয়ামী লীগের সঙ্গে আছেন, আওয়ামী লীগের যে কার্যনির্বাহী কমিটি সেটির একটি গুরুত্বপূর্ণ পদে আছেন জনাব এম এ মান্নান। তিনি সদস্য হিসেবে আওয়ামী লীগকে সার্ভ করছেন। জনাব মান্নান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই জনতার মঞ্চ অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা জনাব মান্নানের কাছে যাবার আগে, প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, সেই অবস্থার নিরিখে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি এবং দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম কথা হচ্ছে যে আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি, আমাদের যারা সহযোগী সংবাদ মাধ্যম রয়েছে তাদের মাধ্যমে জানতে পেরেছি যে 8 ডিসেম্বরে বিএনপি অর্থাৎ বাংলাদেশের প্রধান বিরোধী দল, তাদের যে কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটির পরেই 15 দফা কর্মসূচি নিয়ে, 15 দফা দাবি নিয়ে আন্দোলনে নামতে যাচ্ছে তারা। এবং সেটির পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে 73 জন বিশিষ্ট নাগরিক তারা বিবৃতি দিয়েছেন ক্রসফায়ারের নামে রাষ্ট্রীয় যে হত্যাকাণ্ড সেটি বন্ধের জন্য। আমরা বিবিসির একটি সংলাপে লক্ষ্য করেছি যে তারা বলছেন যে 72-এর সংবিধানে ফিরে যাবার আগে জনমত যাচাই করতে হবে, জনমত যাচাই এটি সময়ের প্রয়োজন বলে বক্তারা বলেছেন। সেটির বাইরে বিবিসির আরেকটি খবর হচ্ছে যে উলফার 2 নেতাকে পুশব্যাক করেছে বাংলাদেশ বা বাংলাদেশ সরকার। তো এই ছিল মোটামুটি খবর। আমরা আগেই বলেছি যে আমরা চেষ্টা করব প্রত্যেক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বিশিষ্ট কোনো একজন রাজনৈতিক ভাষ্যকার কিংবা কোনো একজন রাজনীতিবিদকে নিয়ে তার মতামত জানার জন্য, এবং সেই মতামত বা আলোচনা সঙ্গে আমাদের যে প্রধান প্রধান শিরোনাম রয়েছে জাতীয় সংবাদপত্রে বা গণমাধ্যমগুলোতে, সেটি নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো আমি জনাব মান্নানের কাছে যাবার আগে আমি প্রিয় দর্শক আপনাদেরকে জানাচ্ছি যে আজকে বাংলাদেশ থেকে টেলিফোনে আমাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব নাইমুল ইসলাম খান। আমরা তাকে ফোনে, তার সঙ্গে আমরা কথা বলছি। জনাব নাইমুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি জনতার মঞ্চ অনুষ্ঠানে। আপনার কাছে প্রথমেই জানতে চাই, যদিও 9 বা 10 মাস আসলে সরকারের মূল্যায়নের জন্য যথেষ্ট সময় নয়, তারপরেও আপনি যদি দয়া করে আমাদেরকে বলেন যে সরকারের এ যাবৎকালের কর্মকাণ্ডকে আপনি কিভাবে মূল্যায়ন করেন। জনাব নাইমুল ইসলাম খান। আমি মনে করি যে সরকার পরিচালনায় প্রতিদিনের মূল্যায়নও সম্ভব। বাৎসরিক মূল্যায়ন, পঞ্চবার্ষিকী মূল্যায়ন সবই করা যায় এবং এই সরকারকে প্রতিদিনই মূল্যায়ন করা হচ্ছে। এটা সংবাদপত্র সাংবাদিকতার কিন্তু স্বাভাবিক কাজ। প্রতিদিনই যে কোনো একটা অ্যাকশন, যে কোনো একটা ইনঅ্যাকশন, সেটা পত্রিকার পাতায়, সম্পাদকীয়তে বা মন্তব্য প্রতিবেদনে কিন্তু আমরা প্রায়শই ধরছি। সুতরাং মূল্যায়নে কখনো কোনো ঘাটতি হয় নাই এবং মূল্যায়ন যদি আমরা দেখি সেক্ষেত্রে সরকারের দিকে সিম্পেথি যায় এরকম অনেক বিষয় আশয় আছে। সেটা বিদ্যুতের ঘাটতির বিষয় হোক, বিডিআর এর পরিস্থিতি
তৈরি হওয়ার পর সেটা সামাল দিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার মতো যে প্রচেষ্টাগুলোর ক্ষেত্রে সরকারের যে সাফল্য, সেগুলির ক্ষেত্রেও মানে প্রচুর সিম্পেথি যেমন সরকার দাবি করে, কিন্তু আরো অনেক বিষয় আছে যেগুলোতে, যেমন বিদ্যুৎ সংকট যদিও এই সরকারের সৃষ্ট নয়, কিন্তু তারপরও বিগত ৮-৯ মাসে সুনির্দিষ্ট পদক্ষেপ এখনো হয়নি, সেটা অনেককে হতাশ করে। এবং সেটা নিয়ে কিন্তু মানে মূল্যায়ন সারাক্ষণই হচ্ছে। তেল গ্যাস নিয়ে সরকারের পদক্ষেপ আহ, কেউ কেউ অত্যন্ত বিতর্কিত মনে করেন বা জাতীয় স্বার্থ বিরোধী মনে করেন, কিন্তু তারপরও সরকারের দিকেও কেউ কেউ ভাবনা চিন্তায় সমর্থন করেন। আবার এটাও বলা যায় যে সরকার অনেক ক্ষেত্রে হয়তো নিজেদের দলকেও সামাল দিতে পারছে না, টেন্ডার, চাঁদাবাজি এগুলিতে সংশ্লিষ্টতার কারণে। এবং সর্বশেষ আপনি দেখবেন যে আখিরানি গ্রেফতারের ভিতর দিয়ে দক্ষিণ পশ্চিমে যে মানে অস্ত্রের ঝনঝনানি, সেখানেও সরকারি দলের আহ, যোগাযোগ বা তাদের অংশগ্রহণ দেখে অনেকেই কিন্তু, সরকার যদিও তাকে তাৎক্ষণিকভাবে, সরকার তো নয় মানে আওয়ামী লীগ তাকে বহিষ্কার করেছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে, এটা এটা অনেকেই ইতিবাচক ভাবে দেখেন, কিন্তু সরকারি দল যে এগুলির পৃষ্ঠপোষকতা করে, লালন পালন করে, এগুলি তো আবার উন্মোচিত হচ্ছে। সুতরাং আমি মনে করি যে সরকারের সমালোচনা এবং সরকারের প্রতি সিম্পেথি দুটোরই যথেষ্ট কারণ রয়েছে। জনাব নাঈমুল ইসলাম খান, আপনার কাছে আরো জানতে চাই, আরো নির্দিষ্ট করে জানতে চাই যে সরকারের সামনের যে দিনগুলো, সেই দিনগুলোতে প্রধান চ্যালেঞ্জ কি বলে আপনি মনে করেন, কি বা কি কি? সরকার এবং মহাজোটের জন্য কিন্তু বিবিধ বড় বড় চ্যালেঞ্জেস আছে। মহাজোটের ঐক্য ধরে রাখাও তো একটা বড় চ্যালেঞ্জ। শিক্ষানীতি নিয়ে জিয়া এরশাদের দল ভিন্ন মত পোষণ করেন। ৭২-এর সংবিধানে প্রত্যাবর্তন প্রসঙ্গে এরশাদ ভিন্ন মত পোষণ করেন। তেল গ্যাসের বিষয়ে রাশেদ খান মেননদের দল ভিন্ন মত পোষণ করেন। এভাবে কিন্তু আমরা মহাজোটের ক্ষেত্রেও বিভেদের সুস্পষ্ট আহ, ইয়ে পাই, গন্ধ পাই, এবং আমরা উচ্চারণও পাই। তো সেদিক থেকে প্রচুর চ্যালেঞ্জেস সামনে আরো বাড়বে। তার বাইরে সরকারের চ্যালেঞ্জ তো প্রচুর। আপনি একটা জিনিস তো লক্ষ্য করেছেন যে সরকার খুব বেশি বিষয়ে নিজেকে জড়িত করে ফেলেছে কোর্টের দিকে। একদিকে একটা প্রায়োরিটি বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানি শেষ করে এটা কার্যকর, রায় কার্যকর করা, তারপরে জেল হত্যা মামলার বিষয়ে দেখা, 10 ট্রাক অস্ত্র মামলা দেখা, 21শে অগাস্টের গ্রেনেড হামলা, তারপরে যুদ্ধাপরাধীদের বিচার। আপনি চিন্তা করেন, এত যুদ্ধাপরাধীদের বিচার মানে অনেকের হিসেবে কয়েক হাজার লোকের বিচারের প্রশ্ন হয়তো দেখা দেবে। সেক্ষেত্রে আমাদের জনজীবনের যে একটা স্থিতাবস্থা নষ্ট হবে, সেটা কিভাবে সরকার এটা সামাল দেবে বা নিয়ন্ত্রণে নিবে, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এবং অনেকেই মনে করেন যে হয়তো সরকার অনেক বেশি এভিনিউ ওপেন করেছে। জনাব খান, আপনার কাছে আমি শেষ প্রশ্নটি করতে চাই যে বিরোধী দল কিন্তু বারবার অভিযোগ করছে যে 10 ট্রাক অস্ত্র মামলা থেকে শুরু করে তাপসের উপরে যে হামলা হয়েছে সেসবের তদন্ত এবং বিচারের ক্ষেত্রে সরকার এক ধরনের রাজনীতির আশ্রয় নিচ্ছে বা বিরোধী দলকে দোষারোপ করার ক্ষেত্রে এক ধরনের একপেশে দৃষ্টিভঙ্গি পোষণ করছে। এই বিষয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। আমি চূড়ান্ত বিশ্লেষণে তদন্তের পয়েন্ট অফ ভিউ থেকে রাজনীতিকীকরণ করা হয়েছে কিনা আলটিমেটলি সেটা এখনই বলা মুশকিল, কিন্তু আমাদের রেটোরিক্স যদি আপনি দেখেন, সেখানে রাজনীতিকরণের বা রাজনৈতিক উদ্দেশ্যে যে কোনো ঘটনাকে ব্যবহার করার চেষ্টা দুই দলের মধ্যেই প্রকট ভাবে বিরাজমান, এবং সেটা আবার নতুন কিছু নয়। আমাদের রাজনীতিতে এটা একটা